এবার কোরবানির পশুর চামড়ার দাম প্রতি বর্গফুটে 2 টাকা বাড়িয়ে নির্ধারণ করেছে সরকার। গরুর লবণযুক্ত চামড়ার দাম ঢাকায় প্রতি বর্গফুট 62 থেকে 67 টাকা, ঢাকার বাইরে 57 থেকে 62 টাকা ধরা হয়েছে। সারা দেশে খাসির চামড়ার প্রতি বর্গফুট 25 থেকে 30 টাকা, বকরির চামড়া 22 থেকে 25 টাকা নির্ধারণ করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী জানান, চামড়া ন্যায্য মূল্য না পেলে রপ্তানির অনুমতি দেওয়া হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। প্রতি বছর কোরবানির গরু ছাগলের দাম বাড়লেও পানির দরেই বিক্রি হয় চামড়া। সরকার বদল হলেও চামড়ার দামের খুব একটা বদল হচ্ছে না। গত বছরের চেয়ে এবার মাত্র 2 টাকা বেশি নির্ধারণ করা হয়েছে গরুর চামড়ার দাম। ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া 62 থেকে 67 টাকা, ঢাকার বাইরে 57 থেকে 62 টাকা নির্ধারণ করেছে সরকার। সারা দেশে খাসির চামড়া প্রতি বর্গফুট গত বছরের মতোই 25 থেকে 30 টাকা, বকরির চামড়া 22 থেকে 25 টাকা ধরা হয়েছে। সেই হিসেবে একটি মাঝারি আকারের গরুর চামড়ার দাম হতে পারে 12 থেকে 1300 টাকা। কুরবানির পশুর চামড়া যেন নষ্ট না হয়, সংরক্ষণ জ্ঞানের অভাবে জায়গায় যেন লবণ পৌঁছে যায়, সেটি আমরা নিশ্চিত করছি সরকারি অর্থায়নে। চামড়াজাত পণ্যের দাম বাড়লেও চামড়ার দাম কেন বাড়ছে না, এমন প্রশ্নে বাণিজ্য মন্ত্রী জানান, হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরের কারণেই চামড়ার দাম পড়ে গেছে। এবার পরিস্থিতি পর্যবেক্ষণ করে চামড়া রপ্তানির অনুমতি দেওয়া হতে পারে। হাজারীবাগ থেকে যখন ট্যানারিগুলি রিলোকেট হয়ে সাভারে গেল, আমাদের চামড়া খাতের জন্য এটি একটি বিপর্যয় সৃষ্টি করেছে এই জন্য যে হাজারীবাগ থেকে রিলোকেট হয়ে স্থানান্তর হয়ে সাভারে গিয়ে যদি পুরো ট্যানারিগুলি চালু হয়ে যেত, সব কারখানাগুলি চালু হয়ে যেত, তাহলে চামড়ার দর বাড়তেই থাকতো, চামড়ার দর কমতো না অথবা এরকম স্থবির হয়ে পড়তো না। সামনের দিনে চামড়া খাতকে বাংলাদেশের একটা সত্যিকার সম্ভাবনাময় খাতে রূপান্তর করব, এই বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এটা এক্সপোর্ট করা যায় কিনা সেটা বিবেচনা করবো আমাদের সাথে। এটা অবস্থা সাপেক্ষে প্রয়োজন বোধে আমরা সেইরকম চিন্তা ভাবনা করবো, এই মুহূর্তে সেটি বিষয় না। বাণিজ্য মন্ত্রী জানান, এবার সারা দেশে 1 কোটি পশু কোরবানি হতে পারে। আমার পরিকল্পনাটা আপনাদের কাছে বলেছি। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় চূড়ান্ত অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্পের মোট প্রস্তাবিত ব্যয় 35,000 কোটি টাকা। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শুষ্ক মৌসুমে পদ্মা নদীর পানির সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করে স্বাদু পানির প্রবাহ ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। জুলাই 2026 থেকে জুন 2033 মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেয়া হয়। সভায় মোট 16টি প্রকল্প উপস্থাপন করা হয়। এর মধ্যে 9টির অনুমোদন দেয়া হয়। এর মধ্যে 3টি নতুন প্রকল্প, 5টি সংশোধিত ও 1টির মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে একনেক। পদ্মা ব্যারেজ প্রকল্প সহ 9 প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় 36,500 কোটি টাকা। প্রায় 16টি প্রজেক্ট নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে। এর মধ্যে 7টি প্রজেক্ট অনুমোদন হয়েছে এবং আরও কয়েকটা প্রজেক্ট সেটা নিয়েও আলোচনা হয়েছে, যেটা অবজারভেশনে ছিল। আমরা এক কথায় বলি যে বাংলাদেশের মাস্টার মাইন্ড প্রকল্প সেটি হলো পদ্মা ব্যারেজ। প্রায় 35,000 কোটি টাকার এই প্রজেক্ট আজকে অনুমোদন হয়েছে, যেখানে বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ অঞ্চল, 24টা জেলা, 7 কোটি মানুষ, 37% তারা উপকারভোগী। জনস্বার্থে জনগুরুত্বপূর্ণ বিধায় এই প্রকল্পটি আজকে অনুমোদন হয়েছে। দেশের বর্তমান অর্থনৈতিক সংকট উত্তরণে সরকারের 2 বছর সময় লাগবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। তিনি বলেন, বিগত সরকারের রেখে যাওয়া 30 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা বইতে হচ্ছে ক্ষমতাসীনদের। রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টারে মাসব্যাপী ইসলামী প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। পবিত্র রমজান উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করে উত্তরা মুগ্ধ মঞ্চ।
বিরোধী দলের সাথে সংসদের সরকার গঠনমূলক বিতর্ক চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই তর্ক বিতর্ক কোনোভাবেই যাতে রাজপথে না আসে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। আগামী 2 বছর সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে না পারলে ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার কঠিন হবে বলেও জানান তথ্যমন্ত্রী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা 18 আসনের সংসদ সদস্য SM জাহাঙ্গীর হোসেন। অতীতের সরকারের লুটের কারণে আমাদেরকে এই লুটপাটের অর্থনীতির দায় দায়িত্ব জনগণকে বহন করতে হচ্ছে। এই ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির হাত থেকে দেশকে আবার স্বাবলম্বী করতে, যাতে অর্থনৈতিক সংকট পুনরুদ্ধার করার এই জটিল সময়টাতে কেউ আমাদেরকে রাজনৈতিকভাবে বিভাজিত করতে না পারে। সংসদের ভেতরে এবং বাহিরে কথা কাজের মিল রেখে সরকার ও বিরোধী দলকে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার রচিত 5টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এই সময় জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, আগামী দিনে যেন পুরনো ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এতে প্রধান অতিথির বক্তব্যে জামাতের নায়েবে আমির ATM আজহারুল ইসলাম বলেন, ফ্যাসিবাদের সময় যাদের নির্যাতনের কথা কেউ লেখেনি তাদের কথা জাতির সামনে তুলে ধরতে এমন প্রকাশনা আরও প্রয়োজন। এই সময় জামাতের শীর্ষ নেতারা বইগুলোর মোড়ক উন্মোচন করেন। 6টা কারাগারে আমি ঘুরছি তো, খুলনা কারাগার, কাশিমপুরের 3-4টা কারাগার, নারায়ণগঞ্জ কারাগার, নাজিমুদ্দিন রোডের কারাগার, কেরানীগঞ্জের কারাগার, সব কারাগারেই লিখছি। সবগুলো কারাগারের বিধি এত কঠিন ছিল যে খাতা নিয়ে বেরোনো যেত না, যা লিখেছেন তা আবার রেখে আসতে হতো। লুকায় লুকায় কার আগে জামিন হয় তার ব্যাগের মধ্যে ঢুকাই দিয়ে দিতাম, তুমি এটা নিয়ে আমার বাসায় পৌঁছায় দিও। একটা বই লিখবো এই সুযোগটা পাই নাই। কতবার জেলে গিয়েছি, কতবার ডায়েরিতে পরোয়ার ভাইয়ের মতো এইভাবে নোট করেছি। ওনার যেরকম লেখা হয়েছে আমার লেখা হয় না। যারা আমাদের নতুন প্রজন্ম, যারা স্বৈরাচারের অত্যাচার জুলুম দেখার সুযোগ পাননি, ফ্যাসিস্ট সরকারের অত্যাচার জুলুম নির্যাতনের শিকার হননি, তারা এর মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারবে। হামের টিকা দিতে সরকার কোনো গাফিলতি করছে না। বাদ পড়া শিশুদের খুঁজে খুঁজে টিকা দেওয়া হচ্ছে বলে দাবি করলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখওয়াত হোসেন। সচিবালয় ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। মন্ত্রী জানান, টিকার সুফল পেতে কিছুটা সময় লাগবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, গাফিলতি কিংবা অনিয়ম তদন্তের চেয়ে শিশুর মৃত্যু ঠেকানোর উপর বেশি জোর দিচ্ছে সরকার। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। হামে প্রতিদিনই ঝরছে প্রাণ, মা বাবা হারাচ্ছে আদরের সন্তান। 2 মাসেও নিয়ন্ত্রণে আসছে না প্রাণঘাতী এই রোগ। সরকার বলছে এখন পর্যন্ত 98% শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে, কিন্তু অ্যান্টিবডি তৈরি না হওয়ায় সুফল পাওয়া যাচ্ছে না। অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। আমরা খুঁজে খুঁজে টিকা দেবো এবং অলরেডি যেখানে 100% টার্গেট আমাদের হয়েছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও স্বীকার করেছে যে আমাদের টার্গেট ফিল আপ হয়েছে। এখন আমরা উই আর লুকিং ফর দ্য বেবিজ আনভ্যাকসিনেটেড। একটা বাচ্চা মিজেলস টিকা থেকে বাইরে না পড়ে। আপনারা জানেন একটা টিকা দেওয়ার পরে 3 to 4 উইকস টাইম লাগে অ্যান্টিবডি ক্রিয়েট হতে। সেই অ্যান্টিবডিটা ক্রিয়েট হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। মন্ত্রী দাবি করেন, টিকা দেওয়ার গাফিলতি কিংবা সরবরাহে কোনো সংকট নেই। আগে যারা অবহেলা করেছে তাদের বিষয়ে সরকারের উচ্চ পর্যায় থেকে তদন্তের সিদ্ধান্ত হয়েছে। তবে মন্ত্রণালয় আক্রান্ত শিশুদের চিকিৎসা নিশ্চিত করাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। আমরা এখন ব্যস্ত টু প্রিভেন্ট, টু ফেস দ্য প্রবলেম, টু গিভ দ্য ট্রিটমেন্ট ভ্যাকসিন টু দ্য পিপল। আমি পার্সোনালি আই এম নট থিঙ্কিং অ্যাবাউট দ্য প্রিভিয়াস অ্যাক্টিভিটিস হু ডিড দ্য রং। সেটা খোঁজার আগে আমার মানুষকে, আমার বাচ্চাদেরকে, আমার মায়ের বুকটা ভরা রাখতে হবে। ওইটা আমি চেষ্টা করতেছি। তদন্ত করবো না কথাটা আমি বলি নাই। লেট আস ফেস ফার্স্ট দ্য ক্রাইসিসটা শেষ করি, এরপর এটা তো কেন্দ্রীয় সিদ্ধান্ত গভর্নমেন্টের। ইনশাল্লাহ আমরা ওই দিকে নজর দিব করার জন্য। হামের মতো ডেঙ্গু যাতে মহামারী আকার ধারণ না করে সে বিষয়ে সরকারের প্রস্তুতি রয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আমরা মোবাইল হসপিটালও করে রেখেছি।
যদি রুগীর চাপ বেশি হয়ে যায়, যাতে একটা রুগী আমাদের বাইরে না থাকতে হয়, আমরা টেন্টিং করে আরও মাঠ রেডি করেছি, বিছনা রেডি করেছি, আমরা তাদেরকে অ্যাকোমোডেট করব। স্বাস্থ্যমন্ত্রী জানান আগামী মাসে ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে। এদিন সিনোভ্যাক ফাউন্ডেশন 3,80,000 ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান হিসেবে দেয় স্বাস্থ্যমন্ত্রীকে। আমার একটা মিটিং একদিকে বোন, থ্যাংক ইউ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দেশের 3 জেলায় হামের উপসর্গে আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে 3, ময়মনসিংহে 2 এবং কুমিল্লায় 1 জন মারা গেছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে গত 24 ঘন্টায় সিলেটে চিকিৎসাধীন অবস্থায় 3 শিশুর মৃত্যু হয়। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গের মৃতের সংখ্যা বেড়ে 31 জনে দাঁড়ালো। অন্যদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে 23 শিশু ভর্তি হয়েছে। এছাড়া কুমিল্লায় গত 9 মে নিউমোনিয়া ও পরবর্তীতে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া 5 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এই জেলে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট 7 জন মারা গেছে। হামের টিকা দেওয়ার জন্য 1,80,00,000 টার্গেট ছিল। তাদের প্রায় 100% শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস। প্রথম পর্যায়ে যে 30টি উপজেলা ও 13 পৌরসভার টিকা দেওয়া হয়েছিল সেখানে হামের সংক্রমণ কমছে বলেও দাবি করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী SM জিয়াউর হায়দার বলেন, প্রাইমারি হেলথ কেয়ারকে ঢেলে সাজাতে কাজ করছে সরকার। আগামী বাজেটে স্বাস্থ্য খাতে অন্ততপক্ষে জিডিপির 1% বরাদ্দ দেওয়া হবে বলে জানান তিনি বলেন 2020-2021 সালে তৎকালীন সরকার হামের ক্যাম্পেইনে টিকাপ্রাপ্তদের সঠিক পরিসংখ্যান দেয়নি। এদিকে বর্ষা মৌসুমে এবার ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। একদিকে হাম, অন্যদিকে ডেঙ্গু। অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঠেকাতে এখনই জরুরি ভিত্তিতে সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ তাদের। অকার্যকর ফগিং মেশিনের পরিবর্তে কার্যকর মশানাশক ব্যবহারের তাগিদ দিয়ে তারা বলেন, গত সরকারের গাফিলতিকে দায়ী করে সময়ক্ষেপণ করলে ভয়াবহ পরিণতি এড়ানো যাবে না। মিজান শাহজাহানের রিপোর্ট। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যায় প্রায় 500 মানুষ। গেল আড়াই দশকের মধ্যে সবচেয়ে বেশি মারা যায় 2023 সালে 1705 জন। ডেঙ্গু নিয়ে সভা, সেমিনার, কর্মশালা সবই হচ্ছে, কিন্তু এর থেকে পরিত্রাণ পাচ্ছেন না মানুষ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কীট তত্ত্ববিদ ডক্টর কবিরুল বাশার জানান, এবার ডেঙ্গুর ব্যাপক বিস্তারের আশঙ্কা রয়েছে। ডেঙ্গু নিয়ে বা এডিস মশার ঘনত্ব নিয়ে যে গবেষণা করছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এডিস মশার ঘনত্বের যে ইন্ডেক্স, যেটাকে ব্রুটো ইন্ডেক্স বলা হয়, এই ব্রুটো ইন্ডেক্স প্রায় প্রতিটি জায়গাতেই 20-এর উপরে আছে। যখন কোথাও ব্রুটো ইন্ডেক্স 20-এর উপরে থাকে, তখন ধরেই না হয় ওই এলাকাতে ডেঙ্গু বা এডিস মশা বাহিত রোগ বাড়বে। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমরা যে কাজ করি, সেখানে আমরা যে ফরকাস্টিং মডেলটি তৈরি করছি, সেখানে দেখা যাচ্ছে যে এবছর এখনই ব্যবস্থা না নিলে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার একটি ঝুঁকি আছে। এডিস মশা নিয়ন্ত্রণের যে লার্ভিসাইড যদি স্বল্পতা থাকে, সেগুলো এখনই প্রস্তুতি গ্রহণ করা দরকার। তা না হলে বাংলাদেশের বেশ অনেকগুলো জেলাতে এবার ডেঙ্গু পরিস্থিতি বেশ খারাপ হবে। এক সময় বলা হতো ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে এবং শুধু দিনে কামড়ায়। গবেষণা এ ধারণাকে অসত্য প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। এডিস মশা ময়লা পানিতেও বংশবিস্তার করছে, রাত দিন 24 ঘন্টায় কামড়াচ্ছে। এমনকি এই মশা এখন আর রাজধানীতে সীমাবদ্ধ নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুস্তাক হোসেন। কলকাতা শহর বা যারা সফল হয়েছে, আর তাদের প্রধান হলো তাদের যে রাজনৈতিক নেতৃত্ব, তারা এই বিষয়ে খুবই গুরুত্ব দিয়ে কাজ করেছে। তারা জরুরি ভিত্তিতে কাজ করেছে যে আমরা মানুষকে ডেঙ্গি থেকে বাঁচাবই। তাদের হাতে যারা এটা ডিসিশন নিয়েছেন, তাদের হাতে সেই বৈজ্ঞানিক হাতিয়ারটা ছিল না। তারা বৈজ্ঞানিকদের ডেকে নিয়ে এসছে, কীটতত্ত্ববিদ, জনস্বাস্থ্যবিদ, চিকিৎসক, পরিবেশ বিজ্ঞানী। এইভাবে তারা নিবিড়ভাবে কয়েক বছর একটানা কাজ করে আজকে তারা এরকম নিয়ন্ত্রণের অবস্থায় এনেছেন। কাজে আমাদের যারা নেতৃত্ব, তারা যদি পণ করেন যে আমরা বাংলাদেশের মানুষকে ডেঙ্গির মৃত্যু থেকে বাঁচাবো, তাহলে তাদের পক্ষেও সম্ভব। পদ্ধতি তো আমাদের জানা আছে, যারা জানেন তাদেরকে ডেকে এনে কথা বলে নিশ্চয়ই পথ বেরোবে। বিগত বছরগুলোতে হাসপাতালে হাম রোগীদের চাপ ছিল না। এবার ভিন্ন বাস্তবতায় উপজেলা ও জেলা সদর হাসপাতালে ডেঙ্গুর জন্য বিশেষায়িত ইউনিট চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। এটা তো একটা রাসায়নিক পদ্ধতি, এর সাথে প্রাকৃতিক। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।
জুলাই গণ আন্দোলনে নারায়ণগঞ্জে শিশু রিয়া গোপ সহ 10 জনকে হত্যার মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আগামী 10 জন সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের জন্য দিন ঠিক করেছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1। একই সাথে পলাতক সব আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। এই মামলায় শামীম ওসমান ছাড়াও তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমান সহ নারায়ণগঞ্জ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 3টি অভিযোগ এনেছে প্রসিকিউশন। আসামিরা সবাই পলাতক থাকায় তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। জুলাই হত্যা মামলার আসামি শামীম ওসমান সহ অপর 11 জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মোট 3টি অভিযোগ ছিল আমাদের, সেই 3টি অভিযোগের ভিত্তিতেই অভিযোগ গঠন করেন। রিয়া গোপ নামে 6 বছরের একটা বাচ্চা ছিল, তাকেও নৃশংসভাবে হত্যা করা হয় এবং অমানবিকভাবে, সেটা যেমন তারা সেখানে তুলে ধরেছে, তেমনি শহীদদের সকলের নামও তারা তুলে ধরেছে। ঘটনার স্থান, ঘটনার সময়, ঘটনার তারিখ ইত্যাদি তারা তুলে ধরেছে। ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হতে হুমড়ি খেয়ে পড়েছেন যাত্রীরা। আজ বিক্রি হচ্ছে 23 মে যাত্রার টিকিট। সকালে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ট্রেনের 16,200 টিকিট কিনতে 30 মিনিটের মধ্যে রেলের সার্ভারে হিট হয়েছে প্রায় 60 লাখ। আগামী 14, 15, 16 ও 17 মে যথাক্রমে 24, 25, 26 ও 27 মে টিকিট পাওয়া যাবে। আর ঈদ শেষে ট্রেনের ফিরতি যাত্রা টিকিট বিক্রি শুরু হবে 21 মে। ঈদে অগ্রিম ও ফিরতি যাত্রার ক্ষেত্রে একজন যাত্রী দিনে একবার সর্বোচ্চ 4টি টিকিট কিনতে পারবেন। যাত্রার 2 ঘন্টা আগে দেওয়া হবে ট্রেনের সর্বনিম্ন আসনের 25% স্ট্যান্ডিং টিকিট। ঈদ উপলক্ষে এবার চলবে 10টি বিশেষ যাত্রীবাহী ট্রেন। একই সাথে কোরবানির পশু পরিবহনে 22 ও 23 মে চলাচল করবে 3টি বিশেষ ট্রেন। প্রথম আধা ঘন্টায় আমাদের সার্ভারে হিট করেছে 60 লাখেরও বেশি। আপনারা রেলওয়ে নির্দিষ্ট সার্ভার ছাড়া অন্য কোনো সার্ভার থেকে টিকিট ক্রয় করবেন না। কোনো ব্লাকারের কাছ থেকে টিকিট বা কোনো দোকানের কাছ থেকে টিকিট কিনে প্রতারিত হবেন না।